এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তন্ময়, আগে রান্নাবান্না কিছু করা দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক খেয়ে দিয়ে যাবে। নতুন ফ্ল্যাটে উঠলাম, ইনভাইটেশন দিয়ে ঘরের একটা আমেজ আনা দরকার। তন্ময় ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না। মা যতই বলুক না কেন, চুপচাপ বাজার করে আনলো 2 হাত ভরে। মায়ের হাতে সেগুলো ধরিয়ে সে বারান্দায় দাঁড়ালো। চিন্তায় মশগুল। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগে। তার মায়ের কোমরের সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমাতে পারবে না। চিন্তিত সে অন্যমনস্ক হয়ে পড়ে। জবেদা বেগমের রান্নাবান্না তখনও চুলোয়। সে সময় কলিং বেল বেজে ওঠে। তন্ময় দ্রুত পায়ে লিভিং রুমে আসে। জবেদা বেগম দরজা ইতিমধ্যে খুলেছেন। দারোয়ান দাঁড়িয়ে হেসে বলে, নিচে অনেকগুলো ভ্যান গাড়ি নিয়ে বেশ কিছু লোকজন এসেছে। তারা নাকি আপনাদের বাড়ির অতিথি, মানে 5 তলার। যদি একটু এসে দেখতেন। তন্ময় চমকালো ভরকালো। জবেদা বেগমও অবাক। ছেলের সাথে তড়িঘড়ি করে নেমে এলেন নিচে। সদর দরজায় এসে আহম্মক হয়ে গেল মা ছেলে। মোট 11টা ভ্যান গাড়ি। 11টা ভ্যান গাড়ি জুড়ে ফার্নিচার, সোফার সেট, ডাইনিং টেবিল, বক্স বেড, কাভার ধরে অনেক কিছুই। এক একটা ফার্নিচারের উপর বড় কাগজ লাগানো। সেখানেই লেখা তন্ময়ের বিচ্ছু বন্ধু বান্ধবের নাম, যেমন গিফট ফ্রম মাহিন, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিহান, গিফট ফ্রম সুহানি। মাহিন হইচই ফেলে এগিয়ে আসলো। আন্টি দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে এলাম, খালি হাতে তো আর আসা যায় না। তন্ময় নির্নিমেষ চোখে শুধু তাকিয়ে রইল। সে আসলে রাগবে নাকি কাঁদবে নাকি হাসবে বুঝে পেল না। বন্ধু বান্ধবদের আনা ফার্নিচার দিয়েই ফ্ল্যাট ফিল আপ হয়ে গেল। খুব দারুণভাবে প্রত্যেকটি ফার্নিচার মিল করে নিয়ে এসেছে। লিভিং রুমের আকর্ষণীয় সোফার সেটখানা পুরো ফ্ল্যাটের নকশা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে। মাহিন ক্লান্ত ভঙ্গিতে হাত পা ছড়িয়ে সোফায় বসেছে। রিহান, ইব্রাহিম ওরা বসে 3 ঘন্টা ধরে কাজ করেছে। ফার্নিচার ওঠানো, সেট করা থেকে ধরে এভরিথিং। তাই এক একজনের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। রান্নাঘরে জাবেদা বেগমের সঙ্গে সুহানি রয়েছে। দুজন বেশ গল্প গুজব করে রান্নাবান্না করছে। হুটহাট হাসছে শব্দ করে। আর মধ্যেই রিহান 2বার উকি মেরেছে। ঘাড়ে মামা করছে কিনা চারদিকে। ক্ষুধা কয়েক গুণ বেড়েছে। রান্নাবান্না শেষ হতেই সুহানি লিভিং রুমে এসে বলে গেল, হ্যালো, ইটস ডিনার টাইম ডিয়ার বয়েস। ফ্রেশন আপ হয়ে ডাইনিংয়ে চলে আসো জলদি। আসতেছি ভাই, ক্ষুধা লাগছে ভয়ঙ্কর। তন্ময় গোসলে গিয়েছে সর্বপ্রথম। মাস্টার বেরিয়েছে গোসল ফেরে। সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে যেহেতু শরীর ভীষণ ক্লান্ত ছিল। ঠান্ডা পানি ক্লান্তি বেশ খানিকটা দূর করতে সাহায্য করেছে। মাথা মুছতে মুছতে লিভিং রুমে আসতেই বন্ধুদের উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে নে। হুড়মুড় করে এক একজন গিয়ে ফ্রেশ হয়ে এলো। ছুটে গিয়ে ডাইনিংয়ে বসে পড়লো। টেবিল ভর্তি খাবার, অনেক পদের রান্না করা হয়েছে। সেগুলো সার্ভ করেছে সোহানি। জাবেদা বেগমের রান্নার হাত দারুণ। খাবারের নকশায় তার প্রমাণ। চেটে পুটে খেয়ে মাহিন প্রশংসা করে চলেছে। রিহান খাওয়ার এক ফাঁকে বলল, আন্টি, আপনার হাতে জাদু আছে। এত দারুণ খেতে হয়েছে যে আমার পেট ভরেছে, তবে মন না। জাবেদা বেগম হেসে বলেন, তাহলে প্রত্যেক দিন চলে এসো খেতে। আমি ভীষণ নির্লজ্জ, চলে আসবো কিন্তু। আচ্ছা বাবা, এসো, আমি খুশি হব। ছেলে মেয়েগুলো আজ খুব পরিশ্রম করেছে। সেজন্য জাবেদা বেগম চাচ্ছেন না এমন রাত করে ফিরুক। তাই তিনি বললেন, বরং সবাই থেকে যাও, সকাল ব্রেকফাস্ট করে না হয়ে যাবে। তন্ময়ের বিচ্ছু বন্ধুবান্ধব জবাব না দিয়ে তন্ময়ের দিকে তাকায়। যেমন তন্ময় মাথা দোলালেই সবগুলো থেকে যাবে, আর মাথা নাড়ালে হুড়মুড় করে বেরিয়ে পড়বে। খেতে খেতে অগোচরে হাসে তন্ময়। খাবার শেষ করে উঠতে নিয়ে প্রশ্ন করে, থাকতে পারবি সবাই? পারবো মানে? আলবাত পারবো। এবং খাওয়া দাওয়া করেই তন্ময়ের বিছানায় চিত পটাং হয়ে শুয়ে পড়ে এক একটা। বিছানার এক কোণে ইব্রাহিম তো আরেক কোণে মাহিন। তাদের মধ্যে রিহান, আবার রিহানের পায়ের কাছটাই সৈয়দ। পুরো বিছানায় তাদের রাজত্ব। তন্ময় দাঁড়িয়ে তাদের সামনে। সবগুলোর উপর তার নজর। দৃষ্টি নরম, গলার স্বর মোলায়েম। সময় নিয়ে বলে সে, খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম খুব কঠিন হবে,
এবার পথ চলাটা, অথচ তোদের জন্য সব কিছু কেমন সহজ হয়ে গেল। ধন্যবাদ। মাহিন বিছানা থেকে ঝাঁপিয়ে চড়ে বসে তন্ময়ের পিঠে। হঠাৎ আক্রমণে তন্ময় প্রায় পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। দেয়াল ধরে নিজেকে সামনে ওঠে। মাহিন সেভাবেই ভেংসে কেটে বলে, শালা এখন এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ দিচ্ছিস, আর তুই যে আমাদের জন্য এত কিছু করছস কখনো ধন্যবাদ দিছোস পার এরপর সাহায্য করিস খালি আমারে। তোর 14 গোষ্ঠী সহ আমি মাহিন ধন্যবাদ দিয়া আর ভাষামু, মনে রাখিস। হেসে ওঠে সবাই। তারাও ছুটে আসে বন্ধুত্বের বন্ধনে বন্দী হতে। সুহানি তখন মিষ্টির প্লেট হাতে কেবলই দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এমন দৃশ্য দেখতেই গলা ফাটিয়ে চেঁচাই। আরে আমি কই, চাপ চাপ, আমিও ঢুকবো। বলতে বলতে প্লেট পাশে রাখতে নাই, যেমন রেখে দৌড়ে ছেলেদের হাগিং সিচুয়েশনে ঢুকে পড়বে। রিহান ধমক দেয়, এই আসবি না তুই? খবরদার সুয়ানি, এখানে আমরা ছেলেরা। তাতে কি, আমি আসবো, 100 বার আসবো। দেখি সর মাইন, জায়গা দে, আমাকে ছাড়া কোনো গ্রুপ হাক হবে না, বিঘ্ন। তন্ময় হাসে, মাহিনকে ঠেলে জায়গা করে, তারপর হাত বাড়ায়, শব্দ করে বলে, আই ঢোক। সুহানি দৌড়ে ঢুকে পড়ে বন্ধুদের মধ্যে। নিজেদের গ্রুপের ফেমাস গানটি ঘুরতে ঘুরতে এগিয়ে ওঠে সবাই মিলে। এটা তাদের বন্ধুত্বের থিম সং। ভালো কিছু হলেই গাইতে হবে। জবেদা বেগম দূর থেকে বাচ্চাদের এরূপ দৃশ্য দেখে হাসছেন। বাড়ি থেকে বেরোনোর শূন্যতা বাচ্চাগুলো কমিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা রাত 3টায়। সকলে গভীর ঘুমে। তন্ময় ল্যাপটপের সামনে বসে সব কিছু ফেলে আসলেও ল্যাপটপ ফেলে আসেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত খুব ব্যস্ত ভঙ্গিতে বড় বড় কোম্পানির অ্যাভেলেবেল পজিশনে সিভি ড্রপ করছে। সে সময় তার ফোন বেজে ওঠে। নাম্বারটি অরুর, লাস্টে 92, তন্ময়ের মুখস্থ নাম্বার, এবং সে নাম্বারটি সেভ করেছে কালপ্রেট দিয়ে, যার মানে অপরাধী। খুব বড় অপরাধ করেছে অরু, আর সেটা হলো তন্ময়ের শীতল হৃদয়ের জানালা খুলে ঢুকে পড়া। শুধু ঢুকে শান্ত হয়নি, সেখানে নিজের চঞ্চলতা দিয়ে রাজত্ব বসিয়েছে মেয়েটা। তন্ময় ফোন হাতে উঠে দাঁড়ায়, স্লাইড ডোর খুলে বারান্দায় আসে। আকাশে বড় চাঁদ, বাতাস বইছে, আশেপাশের দৃশ্য দারুণ। এখান থেকে মেইন রোডের দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া নেই, সবকিছু শান্ত এবং নির্জন। কল রিসিভ করে কানে ধরতেই অরুর কান্নার স্বর শোনা গেল। তাতে তন্ময়ের বিন্দু মাত্র খারাপ লাগলো না, বরং সে চোখ বন্ধ করে চুপচাপ শুনছে। কান্নার এক ফাঁকে অরু ফুপিয়ে ডাকে, তন্ময় ভাই। তন্ময়ের চিকন ঠোঁট ঘেঁষে হাসি ছোটে, গলার স্বর সাবলীল করে বলে, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, খুব মিস করছি বড় মাকে। শুধু বড় মাকে? ওর কান্নার মাত্রা বাড়ল, ফুপিয়ে উঠল, নাক টানছে শব্দ করে, কান্নার তোরে নিঃশ্বাস আটকে আসছে যেন। তন্ময় নিঃশব্দে হাসছে, না দেখে বুঝতে পারছে ওর অবস্থা। রুম জুড়ে নিশ্চিত টিস্যু ফেলে রেখেছে, এই দাঁড়াচ্ছে না হয় বসছে। মেয়েটা অশান্ত এবং অধৈর্য কিনা ওরুর সময় নিয়ে জবাব দেয়, আপনাকেও ফিরে আসুন না। সময় হলেই ফিরবো। কবে হবে সময়? খুব জলদি। কোথায় আছেন? কাছেই। আমিও আসবো। আচ্ছা। প্রত্যেক দিন আসবো। সাইকেল করে আসতে পারবো না? পারবি। পড়তেও চলে আসবো। ওকে। আমাকে পড়াবেন না? হুম। প্রত্যেক দিন পড়বো। ঠিক আছে। আজকে বাড়ির সবাই না খেয়ে, সবার মন খারাপ, আমারও, তাই আমিও কিছু খাইনি। আমার না খিদে পেয়েছে, কিন্তু খেতে নিলেই কান্না পায়। কাঁদতে কাঁদতেই খেয়ে নে। আচ্ছা। তন্ময় হৃদয়ের অরু নামক অসুখটা অনেকাংশে কমে এলো। ভালো লাগায় দুলে উঠল সর্বশরীর। সুদূর আসমানে চেয়ে মিড়মিড়িয়ে বলে ওঠে, ক্ষণিকের দূরত্ব যদি তোকে চিরতরে পাওয়ার রাস্তা হয়ে থাকে তাহলে তাই সই। জানালায় পর্দা লাগানো হয়নি, ফলস্বরূপ স্কাই ব্লু থাই গ্লাস ভ্যাট করে সূর্যের স্পর্শ পড়েছে তন্ময়ের মুখমণ্ডল জুড়ে। ঘর জুড়ে সূর্যের প্রতিফলন, আর মোরা ঘুম ভাঙে। তার পায়ের উপর লম্বা পা জোড়া ফেলে রেখেছে সৈয়দ, পিঠের উপর মাহিনের মাথা, চোখের সামনে ইব্রাহিম নাক ডেকে যাচ্ছে। এদের এক একজনের ঘুমের ভঙ্গিমা ভীষণ রকমের বিশ্রী। তন্ময় সবগুলোকে ঠেলে ঠুলে উঠে বসে, জানালার সামনে এসে দাঁড়ায়। বাইরে নজর ফেলতেই ভাবনায় আসে, রুমে পর্দা লাগানো প্রয়োজন। এত আলো ঘরে থাকাটা তার মোটেও পছন্দ নয়। নিভু নিভু রুম তার স্বাচ্ছন্দ্যের। সেদিকে অরুয়া আবার ভিন্ন। মেয়েটা জানালা কখনো লাগায় না, না লাগায় সে পর্দা।
ঘর দুয়ার আলোয় আলোয় রাঙিয়ে রাখে। দুদণ্ড আধার মেনে নিতে পারে না, সব কিছু উজ্জ্বল এবং রং বেরঙের হতে হবে ওর। তন্ময় যদি এই মেয়েকে নিজের রুমে তুলে জীবন যৌবনের সব চাওয়া পাওয়া ছেড়ে দিতে হবে। অবশ্য সে ছাড়তেও রাজি। ভাবতেই ঠোঁট জোরে বিচিত্র হাসি ছুটে এলো। সেলফোন হাতে নিল। ওর মেসেজ এসেছে ভোর 5টায়। মেয়েটা ঘুমায়নি, জেগেই ছিল সারা রাত। তরতর করে মেসেজ দিয়েই চলেছে 6টা পর্যন্ত। একে এখন আর লাই দিয়ে মাথায় চড়ানো যাবে না, একটু একটু ধমকে রাখতে হবে। না হলে যেই বয়সে উপরেছে সব কিছু ভস্ম করার পূর্বে তন্ময়কেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। ব্রেকফাস্ট খেতে বসে হই হুল্লোড়ের ঠেলায় তন্ময়ের মাথা ব্যথা শুরু হলো। তার বন্ধুবান্ধব থাকবে আর তার মাথা ব্যথা হবে না, তা আদৌ সম্ভব? চুপচাপ খেতে থাকা তন্ময়কে খোঁচানোর এক টুকরো সময় ব্যয় করছে না মাহিন। পরিমাণ মতো তেলে ভাজা রুটির সঙ্গে আলু ভাজি খেতে খেতে বলে, কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করলি? তন্ময় সাবলীল গলায় জবাব দিল, কোম্পানির নামগুলো বলল। পর মুহূর্তেই রিহানের মুখ খুলল। এতক্ষণ মুখে কুলু পেটে বসেছিল। জবেদা বেগম ছিলেন কিনা, যেই না তিনি রান্নাঘরে গেলেন অমনি বুলেটের গতিতে বলে উঠল, খেয়াল রাখিস, চারপাশে নজর দিস, কখন না কখন আবার রমণীগন্ধের বুকে টোকা মেরে দিবি, অমনি পিছু পড়ে যাবে তোর। ভুলবশত আবার কোম্পানির এমডির কোচি মেয়ে হৃদয় নিয়ে ফেলিস না, কেশ খাবি বলে দিলাম। হেসে উঠল সৈয়দ। কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠে, রাইসার কথা মনে আছে? ঋষাবের বোনটা। মেয়েটা কি পাগল ছিল তন্ময়ের, কত কিছুই না করেছে। এখনও আমায় পেলে জিজ্ঞেস করে তন্ময় কেমন আছে। বিয়ে হয়ে গিয়েছে শুনলাম। এখন বাচ্চাও আছে একটা। তন্ময়ের খাওয়ার ভঙ্গিমায় মোটেও পরিবর্তন এলো না। সে নিজের মতোই খেয়ে চলেছে, বন্ধুদের কথায় একটু একটু মুখ তুলছে। সে যেমন নিজের বন্ধুদের হাড় গুড় সহ চেনে, তেমনই তার বন্ধুরা তার হাড় গুড় সহ চেনে। তাই তাদের এসব অদ্ভুত কথাবার্তার সমাপ্তি ঘটবে না যতক্ষণ না তন্ময় বলবে, থামবি তোরা। বড় বড় কোম্পানির বড়সড় পদগুলোতে সিভি ড্রপ করেছিল তন্ময়। দুটো থেকে নাক পড়েছে পরদিনই। ডাক পড়ারই কথা, তাদের নিজেদের কোম্পানি বড় বড় কোম্পানির সাথেই যুক্ত। শাহজাহান লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির প্রেসিডেন্ট পদে সে ছিল কিছুদিন। 7টা ফ্লোর তার আন্ডারে ছিল। 6 মাস সময় নিয়েছে তাদের যাবতীয় কাজের সূত্রপাত শুরু থেকে বুঝে নিতে। গত মাস থেকে সে তাদের বেশ কিছু ব্যবসা বুঝে নিয়েছিল, নিজেই দেখত। সেগুলোর দায়ভার তার উপর ছিল। তার সিগনেচার ছাড়া কোনো কিছু নড়চড় হতো না। এত সব প্রাপ্তি নিয়ে একটা ভালো মানের চাকরি পাওয়া তার জন্য কঠিন বিষয় অবশ্য নয়, কিন্তু সে চাচ্ছিল না মুস্তফা সাহেবের নাম কামিয়ে চাকরি করতে। আবার তাছাড়া উপায়ও দেখা যাচ্ছে না। জবেদা বেগম আছেন সঙ্গে, তার দায়িত্ব তন্ময়ের। সেই দায়িত্ব পালন করার বড় রাস্তা টাকা পয়সা। তাই এক্ষুনি চাকরি দরকার। বাবার উপর জেদ ধরে বসে থাকা সম্ভব নয়। তন্ময়ের সেলফোন লিভিং রুমে, সেটি কখন থেকে বেজে চলেছে। জবেদা বেগম রান্নাঘর থেকে ছুটে এলেন, ফোন হাতে নিয়ে ছেলের রুমে প্রবেশ করেন। তন্ময় ইঙ্গোসাল ঘরে, তিনি শব্দ করে ডাকেন, এই তন্ময়, ফোন বাজছে। তন্ময় আসছি। বলে ছোট জবাব দেয়। মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে আসে। জবেদা বেগম ততক্ষণে ফোন রেখে চলে গিয়েছেন। তন্ময় ফোন হাতে নিল। কল এসেছে তার চাচ্চু ওহির সাহেবের। পুনরায় আসতেই রিসিভ করে তন্ময়। ওপাশে ওহির সাহেব গলা খাঁকড়ে দিয়ে ওঠেন, রুক্ষ গলা কোমল করার ভঙ্গিতে ডাকেন, তন্ময়। জি চাচ্চু। কি অবস্থা তোমাদের? এই তো ভালো। এভাবে পর করে ফেললে চাচ্চুকে? তন্ময় নিঃশব্দে হাসে। সে সত্যিকারের অর্থে একজন শাহজাহান। বাপ চাচারা যেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে জানে না, তেমন সেও জানে না। ওই যে ওহি সাহেব কথা খুঁজতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। ব্যাপারটা তার জন্য হাস্যকর বটে। সে খুব সাধারণভাবেই জবাব দেয়, ইম্পসিবল, আপনারাই তো সব। আমি তো তাই জানি। তাহলে বলছিলাম যেটা, আমরাই সব বলতে অবশ্যই আমি আর আনোয়ার তো, তাই না? বড় ভাইজানের সাথে রেগেছ সেটা ভাইয়ার উপরে, আমাদের উপরে তো রাগ নেই। আমি তো এর মধ্যে একদমই নেই। আর জানোই আমি একটু অসুস্থ, সেই চট্টগ্রাম গিয়ে ব্যবসার দেখাশোনা করতে পারছি না। আব্বা, তুমি যদি একটু। তন্ময় মাঝ পথেই ডেকে ওঠে, চাচ্চু, শাহজাহান ব্যবসায় আমি আর থাকবো না। আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করছি। দোয়া করবেন যেন জবটা হয়ে যায়। আর শাহজাহান মোস্তফা সাহেবকে বলে দেবেন আমি শাহজাহান তন্ময় তার টাকা পয়সা ছাড়া বেশ
চলতে পারবো। ওই সাহেবের ফোন স্পিকারে দেওয়া ছিল। তন্ময়ের কথাগুলো উপস্থিত সকলে শুনতে পেল স্পষ্ট। লিভিং রুমে বসে থাকা মোস্তফা সাহেবের মুখশ্রী কালো হয়ে গেল। ওই সাহেব আলগুছে স্পিকার সরিয়ে ফেললেন, থতমত খাওয়ায় বললেন। বলছিলাম যে সে মুহূর্তে মোস্তফা সাহেব শব্দ করে বলেন, ওকে বলে দে ওহি, আমি শাহজাহান মোস্তফা ওর হাত পা ধরে কোম্পানিতে আনতে যাব না। ও না আসলে না আসবে, আমি আমার সম্পত্তি গোল্লায় ফেলবো, জলে ঢালবো, বিলিয়ে দিব, তাও ওকে ধরে বেঁধে আনতে যাব না। যাক, ও নিজের রাস্তায়, বাবার আর কি দরকার কি, বড় হয়েছে, এখন যা ইচ্ছে করবে। আমি মরে যাচ্ছি না ওদের ঘরে তোলার জন্য। তন্ময়ের এবার সামান্য হাসি পেল, সঙ্গে এক্ষুনি বাবাকে দেখার বড় পিপাসা জন্মালো। মানুষটা নিশ্চয়ই প্রেশার বাড়িয়ে ফেলেছে, গলার স্বর ও অচেনা লাগছে, ভেঙে ফেলেছে কণ্ঠ। এই কণ্ঠস্বর শোনার মতো শক্ত মন তন্ময়ের আপাতত নেই। সে বাবার কথা মাঝপথে থামিয়ে বলে, এসব বলে লাভ নেই, আমি শাহজাহান তন্ময় ফিরবো না, রাখলাম। মোস্তফা সাহেব চোখ রাঙালেন ওহি সাহেবের ফোনের উপর। তার তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ওপরে থাকা তন্ময়ের উপর যেন। বিকেলে তন্ময় বেরোচ্ছিল, তখনই দেখতে পেল একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে, মোটাসোটা ধাঁচের খাটো ফর্সা মহিলা। তাদের ফ্ল্যাটে এসেছেন যেন। ওর আগাগোড়া দেখে আরেক দফা হাসলেন। অপ্রস্তুত তন্ময় সালাম জানালো। মহিলা এবার আরও উদ্বিগ্ন চোখে তন্ময়কে দেখতে থাকলেন। হেসে বললেন, আমি তোমার বাড়িওয়ালা আন্টি বাবা, ওপরের ফ্ল্যাটে থাকি, ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। তোমার আম্মু আছে বাসায়? জি, ভেতরে। সদর দরজার সামনে আসতেই দারোয়ানের সাথে দেখা। টুকটাক কথা বলে বেরোতেই তার চোখ গেল মোড়ে। গোলাপি ফুলের গাছটার নিচে সাইকেল হাতে উড়ু দাঁড়িয়ে এদিক ওদিক সমানে তাকাচ্ছে। একে ওকে ডেকে কিছু একটা জিজ্ঞেস করছে। সাদা ফ্রক পরেছে, লম্বা চুলে বেনুনি। দুদিন না দেখেই তন্ময়ের মনে হলো মেয়েটাকে সে বছর ধরে দেখেনি। বেবি পাউডারের গন্ধটাও যুগ যুগ ধরে শুকেনি। দুপাশে মাথা দুলিয়ে এগুলোর সামনে তাকে দেখতে পেয়েই ওর চোখ জোড়া বড় হয়ে গেল। পর মুহূর্তে কান্নারত মুখশ্রী জলে ভিজে ওঠে। সাইকেলখানা হাত ফসকে পড়ে। তন্ময় চটজলদি সেটা এক হাতে ধরে। অমনি ওর ছুটে এসে তার বুকের মধ্যে পড়ে। যে কাজটা তন্ময় করতে পারতো না, কিন্তু তার আকাঙ্ক্ষাই ছিল সে কাজটা ওরু করে বক্ষে একরাশ শান্তি দিয়ে ফেলল। সমানে নাক টানার শব্দ আসছে। বুকের অংশের শার্ট নিশ্চিত চোখের জলে নাকের জলে ভিজে ফেলেছে। তন্ময় মাথা তুলে তাকাতে দেখলো আশেপাশের মানুষ তাকিয়ে। ওরও তখনও কাঁদছে শব্দ করে। পাশ দিয়ে যেতে থাকা ছোকরাগুলো বিড়বিড় করছে। বিড়বিড় করে কি বললো তা স্পষ্ট শুনল তন্ময়। আমার গার্লফ্রেন্ড এমন করলে বুকের মধ্যে এতক্ষণে ঢুকিয়ে ফেলতাম ভাই। এই লোক কেমনি এভাবে দাঁড়িয়ে কাঠের মতো। এই যে তন্ময় কাঠ কাঠ হয়ে দাঁড়িয়ে, হাতজোড়া ঠিক কোথায় রাখবে ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। ওরু হচ্ছে আগুনের দ্বিতীয় রূপ, যাকে ছুঁয়ে দিলেই ধ্বংস নিশ্চিত। এসেছে অবধি মেয়েটা জাপটে ধরে আছে তাকে। ওরকম নরম তুলতুলে শরীর লেপটে রাখার কোনো মানে হয়? ওকে ছোট আছে, নির্ঘাত সে ধৈর্যবান পুরুষ। তার জায়গায় অন্য কেউ হলে মাথায় আগুন লাগিয়ে ঝলসে যেত, পৃথিবী ত্যাগ করে বসত। ইচ্ছে তো করছে বড় এক রাম ধমক দিতে, তবে শেষমেশ অরুণ মায়াবী করুণ মুখমণ্ডল দেখে ধমক দেওয়ার ইচ্ছেটা পূর্ণতার পেল না। চুপচাপ রয়ে রইল তন্ময়, কিন্তু সেটুকু থাকতে পারল না। অরুর শরীর আরেকটু নিবিড়ভাবে লিপটে আসতেই মগজ জ্বলে ওঠে। দ্রুত অরুর কপালে আঙ্গুল ছুঁয়ে সরিয়ে দেয়। নাক মুখ লাল করে ফেলেছে কেঁদে কেটে। ফুলে টমেটো হয়েছে গাল দুটো। চোখের জল নাকের জল লেপটে এলাহি কাণ্ড। তন্ময় নিজের বুকের দিকে তাকালো। ভিজিয়ে ফেলেছে শার্টটা। শার্ট পরিবর্তন করা প্রয়োজন। প্যান্টের পেছনে পকেটে হাত রেখে রুমাল বের করে অরুর হাতে ধরিয়ে বলে, ওরু একদম চুপ, এত কাদার কি আছে, এখনো বেঁচে আছি। আপনি এভাবে কথা বলতে পারছেন আমার সাথে? একটু মিস করেন নাই আমাকে? রুমালটায় সর্দি মুছে মুহূর্তে নষ্ট করে ফেলে অরু। তারপর ওটাকে তন্ময়ের সামনে এগিয়ে ধরে, জেনেও যে তন্ময় ওটা আর নেবে না। তন্ময় তখন সরু চোখে তাকিয়ে অরুর পানে। এভাবে তাকানো দেখে অরু ভরকায়। এটুকুই তো ময়লা হয়েছে, আমি ধুয়ে দিব। তন্ময় জবাব দেয় না। পাগলের সাথে একবারে কথাবার্তা বাড়ানোর কোনো মানে নেই। আপাতত বন্ধুদের একটা কল দেওয়া প্রয়োজন। সে মূলত বেরিয়েছিল ওদের কাছে যাওয়ার জন্য। এখন ওরকে ফেলে যাওয়া অসম্ভব ব্যাপার স্যাপার। মাহিনকে কল করে জানালো সে যেতে পারবে না, কাল সন্ধ্যায় দেখা করবে। সেলফোন প্যান্টের পকেটে ভরে সাইকেলটা শক্তপোক্তভাবে ধরে। সাইকেলের সামনে ঝুলিতে একটি ফুল গাছ।
খুব সুন্দর সেট করা, ডেকোরেশন করে রেখেছে পুরো সাইকেল জুড়ে। মেয়েটা ডেকোরেশনে এক্সপার্ট, মানতেই হবে। ওরও তন্ময়ের নজর খেয়াল করে গাল ফুলে হাসে, আগ বাড়িয়ে বলে, সুন্দর না? ফুল এতটাই সুন্দর যে এটা যেখানে থাকে সেটাও সুন্দর হয়ে ওঠে। দাঁড়ান, আপনার পকেটে একটা ফুল গুজে দেই। না। আরে একটাই তো। ওরও হুড় মুড়িয়ে একটা ফুল ছিঁড়ে নেয়, তন্ময়ের সামনে দাঁড়িয়ে শার্টের পকেটে ফুলটা গুজে দেয়। মুগ্ধ নয়নে দেখতে লাগে। কি সুন্দর ফুটে উঠেছে ফুলটি তন্ময়ের স্কাই রঙের শার্টের সঙ্গে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সাইকেল হাতে চালিয়ে সামনে অগ্রসর হয়। সেই পর্যন্ত ওর মুখ এক সেকেন্ডও থেমে নেই। কোনটা বিল্ডিং? ওই যে গাছের সাথেটা সুন্দর। চলুন তাড়াতাড়ি যাই। বড় মা কেমন আছে? কি করছে সে? সে আমার জন্য কেঁদেছে। আমি জানি তো। আপনি মিস না করলেও বড় মা আমায় ভীষণ মিস করেছে। এবং ওর কথার শেষ নেই, চলতে থাকে। তন্ময়ের সামনে তাকিয়ে যেমন পাশের মেয়েটি কি বলছে তার গ্রাহ্য নেই, অথচ কানে প্রত্যেকটা শব্দ ভেসে আসছে এবং একজন বিচক্ষণ শ্রোতা হয়ে শুনছে। সদর দরজায় দাঁড়ানো দারোয়ান চাচা হাসে, তন্ময়কে প্রশ্ন করে, কি হয় তোমার? তন্ময়ের জবাব দিতে হয় না, ওরও হুড়মুড়িয়ে এগিয়ে সামনে যায়, গলার স্বর নামিয়ে বলে, আমরা খুব আপন। কেমন আপন ভবিষ্যতে বলবো। দু চোখে ডান হাতের আঙুল চেপে নিঃশব্দে অগোচরে হেসে ফেলে তন্ময় এবং ওরুর মাথা ফেরার পূর্বে হাসিটুকু মিলিয়ে নেয়। ওদিকে বোকার মতো তাকিয়ে থাকে দারোয়ান চাচা। তন্ময় আর তাকে বিশ্লেষণ করে না, সাইকেল ডাউন ফ্লোরে রেখে ওরুকে নিয়ে লিফটে চড়ে। মেয়েটা এক মুহূর্ত শান্ত থাকে না। এই যে পাশে গুই সাপের মতো নড়ে চড়ে যাচ্ছে আর চোখে সমানে তাকাচ্ছে, একবার উপরে একবার নিচে, যেন সে তন্ময়ের আগাগোড়া মুখস্থ করছে। ওরও পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে মুখ খোলে। কোথায় যাচ্ছিলেন তন্ময় ভাই? কোথায় যাচ্ছিলেন? তন্ময় পলক নিচু করে তাকায়। ওরও তার তুলনায় ছোট, দেখতেও ছোট, লম্বায়ও ছোট। এই কারণবশত উঁচু জুতা পরে থাকে ইদানিং। বিষয়টি লক্ষ্য করেছিল সে, আড়ালে আবডালে হেসেছিল। তবে আজ স্নিকার পরে এসেছে, তাই ঠিক তার বুকের মাঝের উচ্চতায় স্থান পেয়েছে। পলক নিচু করলেই ওর আগাগোড়া মাপা যায়। ঠিক তার এক হাতে সম্পূর্ণ ওরও এঁটে যাবে। নজর সরিয়ে নিয়ে বলে, ধানমন্ডি লেক। আপনার বন্ধুদের কাছে? ওই যে লম্বা ভাইয়াটা। কোন লম্বা? ওই যে ইব্রাহিম নামের। হুম। আমি ওই ভাইয়াটার একটা সিক্রেট জানি। কি সিক্রেট? বলবো না। লিফটের দরজা খুলেছে, অমনি ওরও দৌড়ে চলে গেল। ফ্ল্যাট চিনতে সেখানে লাগাতার বেল বাজাতে শুরু করে। ভেতরে জাবেদা বেগম এক প্রকার আতঙ্কিত হয়ে ছুটে আসেন। স্পটে ওরুকে দেখে চটজলদি দরজা মেলে দেন। ওরু ঝাঁপিয়ে পড়ে জাবেদা বেগমের বুকে, কাঁদতে থাকে দিন দুনিয়া ভুলে। এই যে একটু আগে তন্ময়ের সামনে কে হাসছিল। এই মেয়েটার মুড পরিবর্তন হতে মিনিটের প্রয়োজন পড়ে না। তন্ময় আর চোখে তাদের দেখে ভেতরে ঢুকে, জুতো রেখে লিভিং রুমে আসতেই থমকে যায়। বাড়িওয়ালা আন্টি এখনো আছেন সোফায় বসে, তন্ময়কে দেখে মিষ্টি করে হাসেন। তন্ময় পুনরায় সালাম দেয় এবং আলগোছে নিজের রুমে চলে যায়, কথাবার্তা বাড়ানোর সুযোগ না দিয়ে। রাহনুমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে প্রশ্ন করেন, কি হয় আপনার? জাবেদা বেগম ওর চুলের মধ্যে আঙ্গুল চালাতে চালাতে হেসে বলেন, আমার আরেক মেয়ে। রাহনুমা বেগম হাতের ইশারায় ওরুকে কাছে ডাকেন। ওরু নেচে কুদে এগোয়, পাশে বসে। অমনি রাহনুমা বেগম জিজ্ঞেস করেন, কি নাম গো তোমার? আরাবি। বাহ, সুন্দর নাম। কে রেখেছে? আমার চাচ্চু বলেছেন এই নাম আমার জন্য তৈরি। আবার তন্ময় ভাইয়ের নামও তার জন্যই তৈরি, এটাও বলেছেন। তন্ময় বুঝি তোমার খুব পছন্দের ভাইয়া? ওরুকে খানিক লজ্জা পেল হয়তো। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে জাবেদা বেগমের পেছনে চলে এলো। হাসলেন রাহনুমা বেগম এবং জাবেদা বেগম দুজনেই। তন্ময় তখন দুয়ারের সামনে দাঁড়িয়ে বোতলটা নিতে এসেছিল। এমন কাণ্ড দেখে স্মিত হাসি ঘেঁষে আসে ঠোঁট জুড়ে। নিজের রুমে ঢুকে পুনরায় চেয়ারে বসে সে, কম বেশ সব কিছু শুনছে। জাবেদা বেগম ওরুর গাল টিপে শুধালেন, কান্নাকাটি তো অনেক করলি, এখন বল কি খাবি? আবহাওয়া সুন্দর, খিচুড়ি করে দেবে বড় মা, গরুর মাংস সাথে। জাবেদা বেগম হেসে মাথা দুলান।
পা বাড়িয়ে রান্নাঘরে ছুটেন। তন্ময় ঠিক জানে ওরও এখন ছটফটিয়ে তার রুমে ঢুকবে, হলো তাই এসে মাতব্বরি শুরু করেছে। নিজে নিজে এটা ওটা ধরে ধরে দেখছে। তন্ময় রুমে এভাবে ঢুকে সবকিছু হাতানোর সাহস বাড়িতে কারোরই নেই, কেউই করে না মূলত। অথচ এই মেয়েটা তার রুমের সব কিছু উলটপালট করে দেখবে। তন্ময় একটু সাধারণ ধমক ছাড়া কিছু বলতে পারে না। এই যে এখন সে তন্ময়কে ডিঙ্গিয়ে টেবিলের সব ধরছে, শব্দ করে প্রশ্ন করছে এটা কি ওটা কি। তন্ময় এক পর্যায়ে গম্ভীর স্বরে ডাকে, ওরও। একটু দেখছিলাম মাত্র। এতটুকু বলে চুপচাপ বিছানার কোণে গিয়ে বসে পড়ে। তন্ময় সেদিকে একবার তাকিয়ে পুনরায় নজর ল্যাপটপে ফেলে। তন্ময়ের অ্যাটেনশন না পেয়ে ওরও ধীরে সুস্থে বেরিয়ে যায়। সে মুহূর্তে কল আসে আনোয়ার সাহেবের। তন্ময় রিসিভ করে। ওপাশে চিন্তিত গলার স্বর, তন্ময়, ওরু গিয়েছে? জি চাচ্চু, এখানেই। ও আচ্ছা, কখন বেরিয়ে গেল কেউ জানায়নি? বাইরের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে মনে হয়। এগুলো না থামা অব্দি ওরুকে ছিল না। অবশ্য আজ ফিরতে চাইবে না, জোরপূর্বক পাঠানোর প্রয়োজন নেই। কয়েকটা দিন থাকুক, বড় মা করে পাগল হয়ে গেছে মেয়েটা। জি আচ্ছা, ঠিক আছে চাচ্চু। কল কেটে দরজার দিকে তাকায় তন্ময়। ওর কণ্ঠের স্বর ভেসে আসছে রান্নাঘর থেকে। জবাদা বেগমের সাথে ফুল পূজা করছে। পকেটে ফুলটা এখনো রয়েছে, সেটি হাতে নেয়। ছোট ফুল, খুব আলগুচ্ছে ফুলটা ডায়েরির ভেতরে রাখে। তারপর শার্ট খুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। এবং সে নিশ্চিতভাবে বলতে পারে ওর পুনরায় তার রুমে ঢুকেছে। এখন হয়তো ওয়াশরুমের দরজার সামনে কান থেকে দাঁড়িয়ে। তন্ময় মাঝে মধ্যে ভাবে সে যদি নিজের মন মাফিক কাজ করে তাহলে কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে তার আর অরুর সম্পর্ক? নিজেকে আটকে না রাখলে কি খুব বেশি ক্ষতি হবে? এই যে সে এখন অর্ধ উলঙ্গ, শরীরে কিছু নেই, শুধু প্যান্ট ছাড়া, সম্পূর্ণ ভিজে আছে। এই মুহূর্তে যদি সে দরজাটা খুলে ওরকে টেনে ভেতরে নেয়, ব্যাপারটা কেমন হবে? ওরও এরপর নিশ্চয়ই আর এমনভাবে কান পেতে থাকার সাহস পাবে না, বরং ভীষণ ভয় পাবে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখ বুঝে দেয়ালে মাথা ঠেলে দাঁড়ায়। শাওয়ার ঝর্ণা থেকে হুড়মুড়ে পানি পড়ছে, বেয়ে চলেছে তা তার সর্বাঙ্গ জুড়ে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ চ্যাট খোলা আছে তন্ময়দের, নাম উই আর রক্স। এখানে সবগুলো বন্ধু অ্যাড। দিন রাত টুকটাক টাইপিং চলতে থাকে। আজও তাই। তন্ময় 2বার গিয়েছে, রিপ্লাই দিয়ে এসেছে, তাও হচ্ছে না ওদের। একের পর এক কল করছে। কলে জয়েন করেছে মাহিন আর রিহান। তন্ময় বাধ্যতামূলক রিসিভ করে, স্পিকারে দিয়ে ফোন টেবিলে রাখে, হাতের ফাইলে মনোযোগ দেয়। মাহিন আর রিহান কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক করছে। একসময় তর্ক থামিয়ে মাহিন উচ্চস্বরে বলে, এই তন্ময়, শুনলাম তোর ভবিষ্যৎ পেঁচি বউ এসেছে। কই তোর বাচ্চা প্রিয়সী? আশেপাশে কান্না করছে বেচারি, নিশ্চয়ই কান্নাকাটি করছে। কান্না করতে মানা কর, আমি আছি ওর জন্য, অনেক যত্ন করে বড় করব, তোর থেকে ভালো রাখবো। তন্ময়ের জবাব না পেয়ে মুখ টিপে হাসে মাহিন। রিহান হেসে হেসে বলে, বাচ্চা প্রেয়সী কই আর থাকবে, তন্ময়ের কোলে বসে ফিডার খায়। এর জন্য ডিরেক্ট কোলে বসবে? তন্ময় ধীরে সুস্থে স্পিকার সরে ফেলে। ওরও একটু পরপর ওকে ঝুঁকি দিতেই থাকে, এসব শুনে ফেলতে পারে। সে কানে ফোন গুজে গলা নামিয়ে বলে, কোলে বসিয়ে ফিডার খাওয়াবো নাকি চুমু সেটা তো তোদের বলবো না। মুহূর্তে হইচই শুরু করে মাহিন। রিহান চিৎকার চেঁচামেচি করছে। কান থেকে ফোন সরাতে হলো তন্ময়ের। এত শব্দ করে ছেলেগুলো। ওরও অনেকক্ষণ যাবৎ বিড়বিড় করছিল, বৃষ্টি কেন আসছে না। তন্ময় আর চোখে তাকিয়ে শুনছে শুধু। ক্ষণে ক্ষণে মেয়েটা জানালার সামনে এসে দাঁড়িয়ে বাড়িটা দেখছে। বৃষ্টি শুরু হলে তারপরে নাকি সে খেতে বসবে গরম গরম খিচুড়ি। এটাই তার বাহানা। বাহানা খানা জবেদা বেগম মেনে নিলেও তন্ময় মানেনি, ধমক দিয়েছে। সেই ধমকেই কাজ হয়নি, উল্টো মুখ গোমড়া করে চুপসে আছে। কিছুক্ষণের মধ্যে আকস্মিক এক ঝাঁক বৃষ্টি নামলো। প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। বাতাসের প্রলয়ের সঙ্গে লেপটেছে সেই বৃষ্টির জল, ছুটে আসছে জানালা দিয়ে। ওরু সেদিকে ছুটে গিয়ে দাঁড়াতেই ফুটা ফুটা জল স্পর্শ করছে তাকে। মুখশ্রীতে এসে পড়ছে ফুটা ফুটা বৃষ্টি। বাইরে তখন আধার, গুমট আবহাওয়া আধারের পরিমাণ বাড়িয়ে তুলেছে। রাস্তার হলদেটে বাতির আলো বৃষ্টির সৌন্দর্য বাড়িয়ে তুলল কয়েক গুণে। তন্ময় বই বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। দৃষ্টি এদিক ওদিক দুলে সেই ওরুতে গিয়ে ঠেকালো। ওর ওড়নাটা দুলছে কেন? এত সিনেমেটিক হওয়ার কারণ কি? আবার
আবার চুলগুলো তো হেলে দুলে চলছে। অবাধ্য চুল। তন্ময়ের ইচ্ছে করলো অবাধ্য চুলগুলো হাত বাড়িয়ে কানের পেছনে গুঁজে দিতে। সে হেপনোটাইজ হয়েছে যেন। এমন ভঙ্গিতে 1 পা 2 পা এগিয়ে গেল, অরুর পেছনে দাঁড়ালো, কিন্তু হাত বাড়ানোর সাহস করলো না। লম্বাটে সে দৃষ্টি নিচু করে ওরুর মুগ্ধ দৃষ্টি দেখতে পাচ্ছে। আচমকা পেছনে ফিরে অরু আঙুল তুলে বাড়িটা দেখে বলে, তন্ময় ভাই, দেখুন দেখুন, ওই যে একটা আপু আর একটা ভাইয়া হাত ধরে হাঁটতে হাঁটতে গোসল করছে। তন্ময়ের ভ্রুজোড়া কুচকে এলো, সরু চোখে অরুকে দেখে নেয়, ঠোঁটে কিছুক্ষণ ঠোঁট চেপে বলে, বৃষ্টিবিলাস? তারা বৃষ্টিবিলাস করছে, বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টিতে ভিজলে বৃষ্টি বিলাস বলে? তন্ময়ের দৃষ্টি বাহিরে কপত কপতি হাঁটছে ধীরে সুস্থে। দূর থেকে ভীষণ সিনেম্যাটিক লাগছে, কোনো মুভির ক্লিপ যেন। সে সেদিকেই তাকেই বলে, উপভোগ করার নেশায় ভিজলে তা বৃষ্টিবিলাস? ওরও পুনরায় মাথা ঘোরাতে চাইলে তন্ময় দেয় না, মাথা ধরে আটকে রাখে। মেয়েটা পেছনে ফিরতে নিলেই মুখটা তার বুকে এসে থাকে। এত নড়চড় কেন করে? শান্ত মূর্তি বনে একটু দাঁড়াবে তা না, ওরও সেভাবে ছটফট মুখে বলতে থাকে, বৃষ্টি বিলাস? তাহলে তো আমারও বৃষ্টি বিলাস করতে ভালো লাগে। আমি তো বৃষ্টি হলেই ভিজি। ওদের দারুণ লাগছে। চলুন তন্ময় ভাই, আমরা বৃষ্টি। তন্ময় বাকিটা আর শোনার সাহস করে না, ওর মাথা ছেড়ে দেয়, গম্ভীর স্বরে বলে, খেতে আয়। এবং তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়বার ফিরে একটুখানি দেখার সাহস করে না। এই একটুখানি মেয়েটা কিছুই বোঝে না, অথচ কথাবার্তা এমন বলে যে তন্ময়ের মস্তিষ্ক জ্বলে ওঠে, রক্ত ঠান্ডা হয়। হাত মুখ ধুয়ে তন্ময় ডাইনিংয়ে আসে, চেয়ার টেনে বসে। জাবেদা বেগম খাবার সার্ভ করছিলেন, প্লেট এগিয়ে দিতে নিয়ে বলেন, রানার দরকার কিছু? ডাইনিংটা রানার ছাড়া ভালো দেখায়? আমি নিয়ে আসবো নাকি সাথে যেতে চাচ্ছ? অনেক কিছু দরকার। দরজা, জানলার পর্দা, কিছু সুন্দর বিছানার চাদর, বারান্দায় 2টো খালি, সেখানটা সাজাতে বেশ কিছু সরঞ্জামও লাগবে। তুই তো কাল ইন্টারভিউ দিতে যাবি, জব হয়ে গেলেই ব্যস্ত। আমাকে কিভাবে নিবি? সময় আছে? কিভাবে শিওর হচ্ছ জব হয়ে যাবে? নাও হতে পারে। জাবেদা বেগম পাশে ছিলেন, খিচুড়ি বেড়ে দিচ্ছিলেন। তন্ময়ের প্রশ্ন শুনে চটপট ছেলের মাথার উপর অর্থাৎ চুলের মধ্যখানে একটা চুমু দিয়ে বসেন। হেসে হেসে বলেন, আমার ছেলে সব দিক দিয়েই পারফেক্ট, জব না হয়ে উপায় আছে? মা, এসব জব পারফেক্টনেস দিয়ে হয় না, তুমি নিশ্চয়ই জানো। বললেই হলো, যে কোনো কিছু হাসিল করতে পারফেকশনিস্ট হতে হয়, আর তুই তাই। গরম গরম খিচুড়ি থেকে ধোঁয়া উঠছে, ঘ্রাণে মম করছে চারিপাশ। তন্ময় লম্বা ঘ্রাণ নিল। মায়ের হাতের সব রান্না অমৃত, বিশেষ করে গরুর গোস্ত আলাদাই রসালো, দমবন্ধ অনুভূতি হয় খেলেই। তাদের বাড়ির সব থেকে খাবার প্রিয় মানুষ অরু, খাওয়া দাওয়া খুব উপভোগ করে আর দারুণ প্রশংসা করতে জানে। অরুর কথা মস্তিষ্কে আসতেই মাথা তুলে তাকায়। মেয়েটা এখনও জানালার সামনে দাঁড়িয়ে। জাবেদা বেগম আরেকটি প্লেটে অরুর খাবার বাড়ছিলেন, আর মধ্য চেঁচিয়ে ডাকেন, কোনো জবাব আসে না। খাবার বেরিয়ে নিজে এগিয়ে যেতে নেন, পূর্বেই অরু এক দৌড়ে আসে, হুড়মুড়িয়ে তন্ময়ের সম্মুখীন চেয়ারে এসে বসে। পিটপিট করে বেশ কয়েকবার ইতিমধ্যে তাকিয়েছে তন্ময়ের পানে। তন্ময় দেখেও দেখল না, খেতে ব্যস্ত মনোযোগ সহ। অরু খেতে খেতে পা দোলায়, দুবার ওর পা গিয়ে ঠেকলো তন্ময়ের লম্বা পায়ে। দুবারেই বিড়বিড় করে সরি বলেছে সে, অথচ তৃতীয়বারও একই কাণ্ড ঘটালো এবং পুনরায় বিড়বিড় করে সরি জানালো। তন্ময় এবার চোখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে ওর পা নাচানাচি থামে। সে চুপচাপ খেতে থাকে, টুকটাক কথাবার্তা বললেও পা জোড়া আর নড়াচড়া করে না। সকাল 9:35-এ তন্ময়ের জব ইন্টারভিউ, খুব বড় লিমিটেড কোম্পানি, আর সে ইন্টারভিউ দিচ্ছেও খুব ভালো পদে। বিশেষ প্রস্তুতি দরকার এবং সে নিচ্ছেও মনোযোগ সহ। শুধু মাঝে মধ্যে ওরও চলে আসে মস্তিষ্কে, আশেপাশে আছে বলে একটু বেশি আসছে। বৃষ্টি থেমেছে গভীর রাতে, ঠান্ডা আবহাওয়া, জানালা খোলা, বাতাস আসছে। অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে, 6টায় দেওয়া ছিল। তন্ময় বা হাতে ঘড়িটা বন্ধ করে, বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে উঠে বসে, কপাল ধরে মাসাজ করতে থাকে। পরপর সেলফোন বেজে ওঠে, কল করছে মুস্তফা সাহেবের ম্যানেজার। তন্ময় ধরে না, পরপর আবারও সেক্রেটারি কল করে। দুজনেই একসাথে কল করছে। তন্ময় জানে কে জন্য করছে, এর জন্যই রিসিভ করেনি, করলে প্যান প্যান করবে।
অন্য কোম্পানিতে জব করবে সে ব্যাপারটা তার বাবা চাচারা মেনে নিতে পারছে না। শাহজাহান তন্ময় জব ইন্টারভিউ দিবে ভেবে হয়তো তার বাবার 404 ডিগ্রি জ্বর গায়ে কচু নাক নিচু হয়ে যাচ্ছে যেন। নিজের বাবাকে সম্পূর্ণভাবে জেনে শুয়ে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোয়। জাবেদা বেগম উঠে পড়েছে। তিনি খুব ভোরে ওঠেন। আজও তাই তন্ময়কে দেখে অশান্ত হলেন। এত রাত করে জেগেছিলি, আবার এত তাড়াতাড়ি উঠে পড়লি, শরীর খারাপ করবে না? আমি ঠিক আছি মা। আব্বা কি খাবি ব্রেকফাস্টে? পরোটা করব? তন্ময় পরোটা খায় না, ব্রেড খায় জাল দিয়ে। ফ্রিজে আছেও, কিন্তু পরোটা খায় ওর। পরোটা দিয়ে আলু ভাজি পছন্দ ওর। তন্ময় বলে, আচ্ছা, ওরও উঠেছে? জাবেদা বেগম হাসতে লাগলেন। না ওঠেনি, তবে সকাল সকাল তুলে দিতে বলেছে। উঠিও না, ঘুমাক। জাবেদা বেগম রান্নাঘরে গিয়েছেন। তন্ময় ওয়ার্কআউট করে, তারপর গোসল নেয়। সাধারণত নিজেদের ছাদেই ওয়ার্কআউট করত, খোলামেলা হাওয়ায়, আসমানের নিচে। তবে এখনের বিষয়টা আলাদা, আর এখানের বারান্দা ছোট, তাই ভাবলো ছাদে যাবে, ছাদটাও দেখা হবে। এইবারের ছাদ দেখা হয়নি এখন পর্যন্ত। গতকাল রাতে তীব্র বর্ষণ হয়েছে, আবহাওয়া সুন্দর। তন্ময় দরজা খুলতেই ওর গলার স্বর শুনতে পায়। উঠে গিয়েছে মহারানী। আনমনে হেসে সে একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তবে তাড়াতাড়ি বেরিয়েও লাভ হয় না, ওর তাকে দেখে ফেলে। চেঁচিয়ে বলে, তন্ময় ভাই, দাঁড়ান দাঁড়ান, আমিও যাব। তন্ময়ের পিছু পিছু ওরও ছুটছে। কোনো রকম মুখ ধুয়ে এসেছে, ঘুম ভাঙা চোখ, চুলগুলো এলোমেলো। কয়েকবার সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে পড়তে নেয়। রেলিং ধরে নিজেকে ধাতস্থ করে তন্ময় পদচারণ স্লো করে। ওরকে আগে যেতে দেয়, সে পিছু পিছু ওঠে, তবুও ফিরে যেতে বলে না। আগেকার মতো তো আর এই ঘুমন্ত মুখ সচরাচর দেখতে পাবে না। এই যে ওরু চুলগুলো 2 হাতে বাঁধার চেষ্টা করছে, দৃশ্যটি কতটা প্রিটি তা কি ওরু জানে? কতটা আবেদনময় দেখায় বুঝে? কখনো কি জানতে পারবে? তন্ময়ের হৃদয়ে হিমশীতল বাতাস বয়ে যায়। জাবেদা বেগম ওরুর চুল বেঁধে দিতে চেয়েছেন, কিন্তু মেয়েটা বাঁধবে না। মহিষীর মতো ঝড়ের ব্যাগে ছুটে গিয়েছে। এখন অগোছালো চুলের বাহার, লম্বা চুলগুলো এলোমেলো, হাতে হেয়ার ব্যান্ড আছে। তন্ময় সিঁড়ির মাথায় থমকে দাঁড়ায়। তার দেখা দেখি ওরু থেমে যায়। তন্ময়ের হাতের ইশারায় দেখে কিছুটা কাছে এগিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? ছাদে যাবেন না? ব্যায়াম করবেন না? এদিকে আয়, হেয়ার ব্যান্ড দে। ওরু হেয়ার ব্যান্ডটি খুলে দেয়। চেনা পরিচিত ভঙ্গিতে পিঠ তন্ময়ের দিকে তাক করে দাঁড়িয়ে পড়ে, যেন সে জানে কি করতে চায় তন্ময়। আচার আচরণে সবটাই স্পষ্ট। তন্ময় বাম হাতে হেয়ার ব্যান্ড নিয়ে ওর চুলগুলো 2 হাতে পেঁচিয়ে নেয়। উঁচু করে ঝুঁটি করে দিতেই অগোছালো চুলগুলো কিছুটা বাধ্যগত হয়। ওরু তখন লাজুক ভঙ্গিতে ছটফটে আচরণ করছে। গাল দুটো কেমন ফুলে উঠছে, বাপরে কাঁপছে, পলক ফেলছে অস্বাভাবিক রকম। তন্ময়ের গাঢ় চোখে ওরুর কার্যকলাপ ঘুরছে। একসময় টেনে হিচড়ে নজর ফিরিয়ে নেয়। সাবলীল ভঙ্গিতে সামনে পা বাড়ায়, অথচ ভেতরে এক অদ্ভুত ব্যাকুলতা। ছুঁয়ে দেবার প্রকট ইচ্ছেটা গোপনে দমন করা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ, হরেক রকমের রং বেরঙের ফুল, গাছের টব সাজানো, জমিনের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফুলের পাপড়ি। বাতাসে সেগুলো এদিক সেদিক নড়ছে। সিলভার রঙের একটি বড়সড় দোলনাও মধ্যে বসানো। আজকের আবহাওয়া দারুণ, আশপাশ শান্ত। নীলাভ সাদা আকাশের এক কোণে রক্তিম আভা ফুটে উঠেছে ধীরে ধীরে। সূর্যমামা মাথা উকে ঝুঁকি মেরে দেখা দিচ্ছে যেন। গুনগুন বাতাস বইছে চারপাশে, মিষ্টি সুগন্ধ প্রকৃতিতে ছড়িয়েছে। মোহনীয় এই সৌন্দর্যের অন্ত ঘটাতে দৈত্য ওরু হুড় মুড়িয়ে ছাদে ওঠে, জুতো জমিনে ঘষে প্রকট শব্দ তুলে। তন্মের পেছনে থাকার সে সামনে চলে আসে, তড়িঘড়ি ভঙ্গিতে ছুটে চলে দোলনায় বসবে বলে। তখনই উপলব্ধি করে আরও 2 জন মানুষের অস্তিত্ব। তাদের দেখতে পেতে শান্ত হয়ে পড়ে। ধীরে সুস্থে তন্ময়ের পাশে এসে দাঁড়ায়। তন্ময় যে পাশে যায় সেও সে পাশে গিয়ে দাঁড়ায়। আগ্রহী চোখে ফিরে তাকাচ্ছে বারংবার অজানা 2 জনকে দেখার আশায়। তন্ময় আর চোখে ওরুকে দেখে। ডান হাত তুলে 2 আঙ্গুলের সাহায্যে ওর কপালে টোকা দেয় শক্ত করে। মুহূর্তেই দৃষ্টি ফিরিয়ে আনে মেয়েটা। আর্তনাদ করে কপাল ঘষতে শুরু করে। ছলছল নয়নে মাথা উঁচিয়ে দৃষ্টি তাক করে। ফুলা ফুলা ঘুমন্ত নয়ন জোড়ায় দৃষ্টি মিলিয়ে তন্ময় সাবলীল গলায় বলে, ওখানে কি দেখিস? অচেনা কারো দিক এভাবে তাকাতে হয় না, অভদ্রতার পরিচয় বহন করে। কিন্তু কিন্তু তারা তো আমাদের দিক তখন থেকে তাকিয়ে বড় বড় চোখে দেখছে। ওই তো
তো ওই আপুটা এখনো তাকাচ্ছে। সেটা তাদের বিষয়, তবে তুই তাকাবি না। আমি তো লুকিয়ে লুকিয়ে দেখছি। সেভাবেও দেখবি না। তাহলে কি আপনি লুকিয়ে তাকাবেন? আমি কেন তাকাবো? দেখার জন্য। দেখার মতো ওখানে কিছু আছে? নেই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চুপ। ওর মুখ বন্ধ হয়। ভুলবশত ও আর ফিরে তাকানোর সাহস করে না, বরং সামনে তাকায়। দৃষ্টি গিয়ে ঠেকে অদূরে গাছটায় একজোড়া পাখি বসে একদম পাশাপাশি লেপ্টে শব্দ তুলছে তারা। ওর মুগ্ধ নয়নে দেখতে থাকে। একসময় আঙুল তুলে তন্ময়কেও দেখায়। তন্ময় নির্নিমেষ চোখে দেখে অনেকটা সময় ধরে, দৃষ্টি ফিরিয়ে মুগ্ধ অরুতে ফেলে। তার ইচ্ছে করলো অরুর একটা ছবি তুলবে কি? ভাবতে ভাবতে পকেটে হাত ঢুকায়, চটজলদি সেলফোন বের করে খুব আগোচরে একটি ছবি তুলে নেয়। হেলোমেলো অরুর একটি স্নিগ্ধ শান্ত ছবি। ছবিটি তুলে সে জুম করে দেখে নেয় একবার। অরু প্রশ্ন করে আগ্রহী গলায়, ব্যায়াম করবেন না? আমার ব্যায়াম করা নিয়ে তোর এত কনসার্ন কেন? আপনি না বললেন ব্যায়াম করবেন? কখন বললাম? মানে আপনি তো করেন। তো এমনি কিছু না। অরু হাঁসফাঁস করে চুপসে যায়। অন্যদিকে ফিরে ছাদে থাকা তরুণ তরুণী ইতিমধ্যে চলে গিয়েছে। তন্ময় আরও কিছুক্ষণ থাকে। অরুকে দোল খাওয়ায় সময় দিয়ে হাত ঘড়িতে সময় দেখতে থাকে। পাক্কা 15 মিনিট পর অরুকে নিয়ে নিচে নেমে আসে। তার কাজ আছে। অরুকে বাসার মোড়ে পৌঁছে সে নিজ গন্তব্যে যাবে। তন্ময়ের জবটা হয়, মিসিং পোস্ট ছিল বলে পরদিনই জয়েনিং করেছে এবং কাজের সূত্রে দীর্ঘদিন ব্যস্ত থাকে। 12 জন নতুন কর্মচারীদের জুনিয়র ডিরেক্টর সে। তার আন্ডারে কাজ করে, দায়িত্ব সম্পূর্ণ তার উপর, অর্থাৎ কাজের প্রেশার খুব। কোনো অফ ডে পায়নি সে। কাল শুক্রবার অফ ডে, তাই আজ 5টায় অফিস থেকে বেরিয়েছে। বেরোতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। পিঠের শার্ট ভিজতে শুরু করেছে, শরীর জ্বলছে। কিছুক্ষণের মধ্যে গরমে ঝলসে যাবে যেন। সারা বছর এসিতে থাকায় এই বেহাল দশা তার। শুধু যে তার তা নয়, জাবেদা বেগমেরও খারাপ অবস্থা। মা তার কিচ্ছুটি মুখে বলে না, তবে তন্ময় বুঝে। চোখ গেল অদূরে একটি গাড়ি দাঁড়িয়ে গাছের আড়ালে। তন্ময় চিনে নিয়েছে গাড়িটা শাহজাহান মোস্তফা সাহেবের গাড়ি। চিনতে ভুল হবার কথা নয় তার। আগোচরে সে নজর ফেরায়। প্রায় 2-1 দিন পর পরই সে বাবার গাড়িটা দেখে। ভেতরের মানুষটাকে না দেখেও বুঝতে পারে তার হাহাকার। আহ, কতদিন কথা হয় না, দেখা হয় না, একসাথে বসে চা কফি খাওয়া হয় না, শোনা হয় না তার নামে ডাকখানা। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। কিছুটা হেঁটে গিয়ে রিক্সা দাঁড় করায়, উঠে পড়ে ব্যস্ত পাই। আরেকবার আর চোখে দেখে নেয় আড়ালে থাকা গাড়িটা। সে সময় ফোন বাজে। পকেট থেকে বের করে চোখ বোলায় স্ক্রিনে মাহিনের কল। সে রিসিভ করে শান্ত গলায় বলে, আসছি। রিক্সাটা যেতেই গাড়িটা আড়াল হতে বেরোয়। রাস্তায় নামে ড্রাইভিংয়ে বসা ড্রাইভার রফিক মিয়া প্রশ্ন করেন, স্যার, তন্ময় বাবাকে ফোন করলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বন্ধ জানালার পানে চেয়ে নিশ্চুপ হয়ে আছেন। রফিক মিয়া লুকিয়ে লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট মোস্তফা সাহেবের লাল চোখজোড়া দেখতে পারছেন। ঘামে ভেজা কপালখানাও দৃষ্টির মধ্যে। ঠোঁট ভিজিয়ে তিনি ছোট স্বরে ডাকেন, স্যার, এসিটা অন করে দেই, ঘেমে যাচ্ছেন। না। জি আচ্ছা। গাড়ির মধ্যেও নিস্তব্ধতা বয়ে চলেছে। মোস্তফা সাহেব কথা বললেন না দীর্ঘ সময়। রফিক মিয়াও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেলেন না, চুপচাপ বসে। গাড়ির ইঞ্জিন বন্ধ, আর চোখে লুকিং গ্লাসে তাকাচ্ছেন বারবার। এক পর্যায়ে শুনতে পেলেন মোস্তফা সাহেবের গলা, অভিমান উপচে পড়ছে। খুব শুকনো লাগছে না দেখতে? শুকিয়ে গেছে, গায়ে রং চেপেছে, গরমে একটু সহ্য করতে পারে না, সচরাচর গাড়ি ছাড়া চলাচল করে না। অথচ এখন কিভাবে চলছে? গাড়ি পাঠালাম, অ্যাকসেপ্ট করলো না, ফেরত পাঠালো, কার্ডগুলো নিল না। কার সাথে এত জেদ ওদের? জেদ কি ওদের একার আছে, আমার নেই? রফিক মিয়ার মায়া হলো। বাবা ছেলের দারুণ বন্ডিং চোখের সামনে নদীর জলে ভেসে যাচ্ছে। দুজন দুদিক দিয়ে কষ্ট পাচ্ছে একটি সাধারণ বিষয় নিয়ে। তিনি সাবধানতা গলায় বড্ড ভেবে চিনতে বললেন, স্যার, তন্ময় বাবা ইচ্ছাটা পূরণ করে দিলেই তো সব ঠিকঠাক হয়। তুমি জানো ওর ইচ্ছেটা কি? না স্যার। তাহলে মুখ বন্ধ করে গাড়ি চালাও, বাসায় যাব। চুপসে যায় রফিক মিয়া। জিজ্ঞেস করার আর সাহস হয় না মনের গহীনে থাকা প্রশ্নটি। কি এমন হচ্ছে যে পূরণ করা যাচ্ছে না?
আভা আকাশ জুড়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। উত্তরার আগে পঞ্চবর্তীর পাশে গিয়েছে নদীর স্রোত। নদী ঘিরে রয়েছে অহরহ জাহাজ, নৌকা, পাশেই কফি চায়ের স্টল, ফুচকা চটপটির খোলামেলা দোকান। হিমশীতল বাতাস বইছে সেখানে। ঢাকা শহরের বিদঘুটে গাড়ি ঘোড়ার গন্ধ জ্যাম ঠেলে এখানে এসে প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নেওয়ার স্বপ্নের মতো। এই তো মাহিনীর বাইক এসে থামলো কফি চায়ের স্টলের সামনে। লাল সাদা হরেক রকমের চেয়ার পাতা রয়েছে। কিছু কাপল বসে আছে অদূরে। মাহিনীর পেছনেই তন্ময় ছিল। সে হেলমেট খুলে নেমে আসে। এখনও তার গায়ে লেপ্টে সকালের ফর্মাল স্যুট। অফিস থেকে সোজা এসেছে। পরপর আরও 2-3টা বাইক তন্ময়ের সামনে এসে থামে। বাইকগুলো পারছে না তাকে ধাক্কা মেরে উড়িয়ে ফেলতে। বিশেষ করে রিহানের বাইকটা রীতিমতো তন্ময়ের পায়ে এসে ছুঁয়েছে। তন্ময় সরে দাঁড়ায়, প্যান্ট ছাড়া দেয়। শান্তশিষ্ট জায়গাখানা মুহূর্তেই তাদের হয়ে চোয়ের শব্দে অশান্ত হয়ে ওঠে। মাহিন চেঁচিয়ে 7 কাপ কফির অর্ডার দিয়ে আসে। গোলাকার ভঙ্গিতে সবাই বসেছে। নদী ঘেঁষে তন্ময়ের চেয়ার। বাতাসের তোরে কপালের ঘাম মুছে গিয়েছে। ঠান্ডা বাতাসে শরীর শীতল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। তার পাশে সোহানি বসেছে। ফ্রেন্ডদের মধ্যেও সোহানি চুপচাপ। মেয়ে মানুষ, তাই হয়তো বাকিগুলোর কথাবার্তার নামে হইচই করছে সমানে। খুব ছোট গলায় সোহানি প্রশ্ন করে, কেমন কাজের চাপ আঙ্কেল? মোটামুটি। এখনো কিছু বলেনি? তন্ময় হাসে মুখ। কি বলবে? এই যে ওরু শুধু তোর এবং তোর হাতেই ওকে তুলে দেবে। তন্ময় হাসে, মুখে কিছু বলে না। পকেটে ফোনটা টুনটুন শব্দ তুলছে। তন্ময় সেলফোন বের করে চোখের সামনে ধরে। অরুর মেসেজ। একটি পায়ের ছবি পাঠিয়েছে। নুপুর পড়েছে, সাদা পায়ে রূপার নুপুর। রিনঝিন শব্দ তুলে নিশ্চয়ই। এই নুপুর পরে তন্ময়ের চারিপাশে না হাঁটলে পড়ার কোনো সার্থকতা আছে? নেই, একদমই নেই। গুনে গুনে 15 দিন ধরে ওরুকে দেখা হয় না। চোখের তৃষ্ণা মেটাতে, বক্ষের অশান্তি দূর করতে ওরুকে দেখা দরকার। একবার কি রাস্তার মোড়ে পৌঁছে ওরুকে বেরোতে বলবে? গম্ভীর মুখে খুব শক্ত চোখে দেখে নেবে প্রাণ ভরে। তারপর একটা ধমক দিয়ে বলবে, বাসায় যা এক্ষুনি। ব্যাস, ওরও নিশ্চয়ই কিছু বুঝতে পারবে না। ওই মেয়েটা তো গাধা, গাধার মতো শুধু লুটুর পুটুর চোখে তাকায়। তবে তন্ময়ের মন বোঝে না, দৃষ্টি চেনে না। হরু একটা অবুঝ বালিকা। ঘড়ির কাঁটা ঘুরছে রাত 11:10। গরম গরম 2 কাপ চা শেষ করেও তন্ময় সিদ্ধান্ত নিতে পারল না। হরুকে কি বেরোতে বলবে একটু, নাকি বলবে না? দুটা নেয় সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ব্যস্ত পায়ে পায়চারিও করছে। চুলগুলো 2 হাতে কপালের উপরে উঠে নেয়। দেখতে পায় একজন আগন্তুক আসছে তার দিকে। কাছাকাছি আসতেই চিনতে পারে অয়ন। ছেলেটা তাদের পাশের বাড়ির। খুব ভালো সম্পর্ক তাদের 2 পরিবারের মধ্যে। অয়নের সাথে মাঝে মধ্যেই কথাবার্তা হয় চা খেতে খেতে। তন্ময়কে দেখেই সালাম দেয় অয়ন। বারন্ত বয়সী ছেলেটা গভীর শ্রদ্ধাশীল গলায় ডাকে, তন্ময় ভাই এখানে দাঁড়িয়েছে। এই তো এইভাবেই। চা নিন দুটো। আচ্ছা। দুজন 2 কাপ চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আশেপাশে নজর দেয়। টুকটাক কথাবার্তা বলে এটা সেটা নিয়ে। আর মধ্য তন্ময় সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওরকে মেসেজ করে বলে এক্ষুনি বেরোতে, কাজ আছে। চা শেষ হতেই তন্ময় অয়নকে বলে, রাত হয়েছে, গো, ইউ শুড স্লিপ আর্লি। জি ভাই, গেলাম তাহলে। অয়ন চলে গিয়েছে। তন্ময় তাকিয়ে সেদিক তাতেই। ওরকে মেসেজটা দেখেছে। যদি না দেখতে পায়, হয়তো ঘুমিয়ে পড়েছে। সে কি কল করবে একটা? ফোন হাতে ব্যাকুল নয়নে পথের পানি চেয়ে। এ সময় অদূরে আধারের মধ্যে ছোট একটা শরীরের দেখা মিলল। এদিকে আসছে দৌড়ে। বাতাসে উঠছে লম্বা চুল আর সাদা ওড়না। ওর চোখ মুখে আলো পড়তেই তন্ময়ের ভেতরটা কেঁপে উঠল। গলাটা শুকিয়ে গেল। 15 দিনের মধ্যেও কি মেয়েটা পরিবর্তন হয়ে গিয়েছে? ওর চোখ মুখে লালাচে আভা। শ্বাস প্রশ্বাস এবং বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। কাছাকাছি এসেই ঠোঁটের হাসির রেখা দীর্ঘ হয় ওর। চাঁদের মতো জলজল করছে চোখজোড়া। এই চোখে চেয়ে তন্ময়ের বুকের চাপা যন্ত্রণাটুকু নিদারুণ সুখময় অনুভূতিতে রূপান্তরিত হলো। অশান্ত অস্থির তোলপাড় চলিত বক্ষে ধীরে ধীরে শান্তির বর্ষণ নামল যেন। পৃথিবীর শুদ্ধতম প্রাণ স্পন্দন হাসির রেখা ধরে রাখা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে বলল, বোকার মতো এত হাসার কি হলো? ওনার কোন মোড়াতে থাকা ওরও লাজুক হাসে। আঁকা বাঁকা ভঙ্গিতে তাকে ফাঁক ফুঁকে পরিষ্কার দাঁত দেখে বলে, আমি অনেক খুশি। তন্ময় দৃষ্টি ফিরিয়ে আনে। অস্পষ্ট স্বরে শুধায়,
কেন? অরু হেলে দুলে পা জোড়া নড়াচড়া করে, নূপুর জোড়া প্রতিধ্বনিত তুলে ঝনঝন শব্দে হেসে হেসে বোকার মতো বলে, এমনি। পাশ দিয়ে রিক্সা যাচ্ছে, হুটহাট গাড়ি দেখা দিচ্ছে। তন্ময় অরুর মাথায় ডান হাত চেপে সাইডে নিয়ে আসে। সে নিজে দেয়ালের মতো ওর সামনে দাঁড়ায়। প্যান্টের পেছন থেকে মানি ব্যাগ বের করতে করতে প্রশ্ন করে, পড়াশোনা ঠিকভাবে হচ্ছে? না। কেন না? ওরও চুপ মেরে আছে। তন্ময় দোকানের টাকা মিটিয়ে ফিরে তাকায়, ধমকে সুরে বলে, না কেন? ওরকে মিনমিন গলায় বলতে শোনা যায়, আমায় পড়াবেন না? তন্ময়ের মুখমণ্ডলের পরিবর্তন হলো না, গলার স্বরও রুক্ষ রয়ে গেল, অথচ ভেতরে প্রশান্তি। সে তো এটাই চাচ্ছিল, ওরও আসুক প্রতিদিন, চোখের সামনে থাকুক। সারাদিন পর একটিবার দেখতে পারলে ক্লান্তির নিস্তার ঘটবে, ভালো ঘুম হবে। খুব সাবলীল গলায় হুকুম করে, চলে আসবি কাল সন্ধ্যা 6টায়, আমি চাচ্চুকে বলে রাখবো। ওরও লাফিয়ে উঠল, খুশিতে চকচক করছে সম্পূর্ণ ও নিচে। তড়িঘড়ি গলায় বলল, আচ্ছা, আমি তার আগেই চলে আসব। খুব মন দিয়ে পড়াশোনা করব, একদম ফাঁকিবাজি করব না, একটুও জ্বালাবো না। তন্ময় অদেখা হাসে, আনমনে আওড়ায়, যত খুশি জ্বালা, যত খুশি ফাঁকিবাজি কর, আমি আছি তো সহ্য করার জন্য, তোকে আগলে রাখার জন্য। পুরো ছটফট করছে, আরে আরে তাকাচ্ছে, সবসময় এভাবেই তাকায়। এই যে এভাবে যে তাকায়, ওকে বুঝে তন্ময় সব দেখে, আগাগোড়া জানে। এমন হাম ভাবেই কতটা অশান্ত করে তাকে বুঝে, অশান্ত অবিন্যস্ত ও যে সর্বনাশের পুনরাবৃত্তি। এতক্ষণ শুধু এক পলক দেখতে চেয়েছিল, অথচ এখন এখন তো ইচ্ছেগুলো ক্রমশ বেড়ে চলেছে। রাত হচ্ছে, ওর ফিরে যাওয়া দরকার, কিন্তু তন্ময় বলতে পারছে না চলে যেতে। এই রাস্তার আলোয়, চাঁদের রূপে সব কিছু যেন এক মোহ। এই মোহ থেকে দূরে যেতে ইচ্ছে হয় না, কিন্তু সবসময় ইচ্ছেটা পূর্ণতা পায় না। তন্ময় হাত ঘড়িটা দেখে বলে, খাওয়া দাওয়া করছিস না কেন? কি সমস্যা? আমি যেন আর না শুনি এসব। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, এখন যা বাসায়। ওরও ঠায় দাঁড়িয়ে রইল। তন্ময় তাড়া দিল না, তাকিয়ে থাকলো। একসময় নিজেই পা ঘুরিয়ে হাঁটা ধরলো মেয়েটা। যাওয়ার পথে কয়েকবার ফিরে তাকালো। দরজার ভেতরে ঢুকতেই দৃষ্টি ফিরিয়ে আনে তন্ময়। মাথার উপরে তখন চাঁদটা জলজল করছে। তন্ময়ের ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের, সারাদিন গসিপ করে বেড়ায়। আচার আচরণেও সভ্যতা নেই। তন্ময়কে সবখানে ফলো করে। ইরাবতী নামের মেয়েটা তো সেদিনেই এ নিয়ে বিনিয়ে প্রপোজও করে বসলো। ফেসবুকে রিকোয়েস্ট দেওয়া, নাম্বারে কল দিয়ে বিরক্ত করা তো আছেই। প্রত্যেক দিন লাঞ্চ টাইমে টিফিন বাক্স নিয়ে সামনে আসবে। আজও তাই। তন্ময় ফাইলস গোছগাছ করছিল, ওই সময় ইরাবতী আসে, হাতে নিত্যদিনের মতো টিফিন বাক্স। পাত্তা না পেয়ে একটু কেশে নিজের আসার বার্তা বোঝায়, মিষ্টি গলায় শুধায়, ডিরেক্টর লাঞ্চ টাইম এখন, ক্যান্টিনে যাবেন না? না, একটু বেরোবো। কারোর সাথে দেখা করতে? জি। কে জানতে পারি? তন্ময়ের ফাইলস গোছানো শেষ। সেলফোন বেজে ওঠে সে সময়। কল রিসিভ করে যেতে যেতে বলে যায়, বোন। অফিস বিল্ডিংয়ের পাশে একটা কফি শপ, সেখানে এসেছে সাবিহা। থমথমে মুখে বসে তন্ময় দরজা ঠেলে প্রবেশ করে বোনের শক্তপুক্ত মুখখানা দেখে নিল। তার আর মায়ের উপর সাবিহা ভীষণ রেগেমেগে কথাবার্তা বন্ধ রেখেছিল। কল দিলেও ধরছিল না। অবশ্য ওর রাগার উপযুক্ত কারণ আছে। তন্ময় গিয়ে পাশের চেয়ারে বসে। সাবিহার নাক ফুসছে, ঠোঁটে ঠোঁট চেপে হেই কেঁদে ফেলবে ভাব। তন্ময় হতাশ মুখে হাত বাড়ায়। তৎক্ষণাৎ ঝাঁপে পড়ে ভাইয়ের বুকে। মাথা রেখে সাবিহার শ্রেকি কান্না। কান্নার তোরে মেয়েটা শ্বাস নিতে পারছে না। মুখমণ্ডল চোখের জলে ভিজে একাকার। এত কাদার কি হলো? কখন থেকে এক নাগারে কেঁদে যাচ্ছে। তন্ময় মাথায় হাত রাখে, চুলের উপর হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, হয়েছে তো, আর কাঁদে না। দেখি মুখ তো লাল করে ফেলছিস, পানি খা, ধর। তন্ময় পানির বোতলের ঢাকনা খুলে সাবিহার হাতে ধরিয়ে দেয়। 2 চুমুক পানি খেয়ে বোতল টেবিলে রাখে সাবিহা। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। তন্ময় 2টো কফির অর্ডার করে, তার জন্য সাধারণ কফি আর সাবিহার জন্য কোল্ড ওয়ান। সাবিহা নিজেকে শান্ত করে টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নেয়, নাক টেনে ভাইয়ের দিকে তাকায়, অভিমানী গলায় বলে, ভাই এই তো করছি, আমি তো তোমার কেউ না, মায়েরও কেউ না, আমি কারও কেউ না। তন্ময় হাসে। সাবিহার লাল নাকে টোকা মেরে বলে, রাগলে তোকে মায়ের মতো দেখায়, আর হাসলে
তোমায় বাবার মতো দেখায়। বলে ফিক করে হাসে সাবিহা। হাসতে হাসতে দুলে পড়ে ভাইয়ের উপর। নিজের ফোন বের করে একটা ছবি দেখে বলে, দেখো দেখো, এই ছবিটাই তোমার আর বাবার মুখমণ্ডল একদম এক লাগছে। ছবিটি তাদের বাগানের। তন্ময় আর মোস্তফা সাহেব পাশাপাশি চেয়ারে বসে, পেছনে হরেক রকম ফুলের সমাহার। নীল সাগরের আসমান মাথার উপর, চারিপাশে সবুজ গাছপালা, হাতে দুজনের চার কাপ, দুজনের দৃষ্টি আদরে। ছবিটি সাইড থেকে তুলেছে সাবিহা। আদরে চোখে তন্ময় ছবিটি দেখল, অন্যমনস্ক গলায় প্রশ্ন করে, বাবা কেমন আছে? ভালো না, মনমরা হয়ে থাকে, খুব কষ্ট পাচ্ছেন। আমি জানি তুমি আর মাও পাচ্ছ, আর আমাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ। আমার এসব ভালো লাগছে না ভাই, সব ঠিক করে দাও না। এর মধ্যে কফি চলে এসেছে। কফি খেতে খেতে দু ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়ে কথাবার্তা হলো। আলাপ আলোচনার শেষ নেই। সাবিহা সব কিছু নিয়ে একের পর এক টপিক তুলছে, কথার ফুলঝুরি নিয়ে বসেছে। সামনে পবিত্র ঈদ উল ফিতর, রমজান মাসে শুরু হবে কাল বাদে পরশু থেকেই। জাবেদা বেগমের মন খারাপ, ভীষণভাবে খারাপ। বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তার আর তন্ময়ের। কেঁদে কেটে চোখ মুখ ফুলে ফেলেছেন। রাতভর তন্ময় মার পাশে থাকলো, বারবার করে বলল, আমি দিয়ে আসি, বাসায় ফিরে যাও, তুমি ছাড়া ঈদের মজা আছে। জাবেদা বেগমের কান্নাকাটির সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি কড়া করে গলায় বললেন, আমি গেলে তোর কি হবে? আমার ছেলেকে আমি একা ফেলে যাব? অসম্ভব। অসুস্থ হয়ে পড়বে মা। হব না। আচ্ছা শোন না বাবা, ভাবছিলাম ইফতারি তো আমি নিজের হাতে প্রত্যেকবার করি, ওরাও আমার হাতে খাবারই অভ্যস্ত, তাই ভাবছিলাম রমজানের ইফতারি এখান থেকে বানিয়ে পাঠালে কেমন হয়? ভালো হয়, লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ ভালো বলেছিস, এখনই করে রাখবো। আর শোন, আমি চাচ্ছিলাম সাবিহা, অরু, দীপ্ত, আকাশ ওরা সবাই একদিন না হয় এইখানে ইফতারি করুক। এখন প্রথম রোজায় আনা তো ঠিক হবে না ওদের। প্রথম রোজায় ইফতারি এখানে করলে ওই বাড়িটা খালি খালি লাগবে, বরঞ্চ দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করবে। তোর চাচুকে বলে রাখিস প্রথম রোজায় বরং তোর বন্ধুদের দাওয়াত কর। ছেলে মেয়েগুলো এত আদুরে, ওরা বাসায় আসলে বাড়িঘর জলজল করে। তন্ময় মাথা দোলায়। বন্ধু বান্ধবদের আগের থেকেই জানিয়ে রাখে, তারাও রাজি। জবান দিয়েছে সন্ধ্যার আগেই হাজির হবে। পরদিন বিকেলের ঘটনা, তন্ময় অফিস ছেড়ে দ্রুত ফেরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতে দেখে ছোটোখাটো একটা ট্রাক দাঁড়িয়ে, ট্রাকে ভর্তি সরঞ্জাম। রান্নাবান্নার কি নেই সেখানে, চাল ডাল তেল আটা থেকে ধরে সব কিছু, সেগুলো উঠানো হচ্ছে 5 তলায়। জাবেদা বেগমকে দেখা গেল মেকআপ বনে দাঁড়িয়ে থাকতে। তন্ময়কে দেখেই তিনি ছুটে আসলেন। তন্ময়কে আর জিজ্ঞেস করতে হলো না কি হচ্ছে, সে নিজেই বুঝে নিয়েছে তার বাপ চাচাদের ছাড়া আর কার কাজ এগুলো। এর মধ্যেই কল এলো আনোয়ার সাহেবের। তিনি প্রাণ খুলে হাসছেন। হ্যাঁ শোনো আব্বু, সব কিছু পাঠিয়ে দিয়েছি। সাহায্যের জন্য রূপালী আপাকেও পাঠাবো। ভাবি রান্নাবান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো? আর ভাই বা কীভাবে রোজা রাখবে ভাবির হাতের খাবার ছাড়া? এই সূত্রপাত ধরে রাতে রূপালী আন্টি হাজির। কোমরে ওড়না বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন। একদিক দিয়ে ভালোই হলো, একা একা জাবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল। প্রথম রোজার দিন অফিস ছুটি। রাতে সেহারি খেয়ে নামাজ পড়ে শুয়েছিল তন্ময়, তাই বেলা করে এখনো শুয়ে। আধো ঘুমিয়ে সে সজাগ, আবার ঘুমের ঘুরে। এর মধ্যেও আবছা মেরে চিকন গলার স্বর শুনতে পেল। ওরও এসেছে। নুপুরের শব্দ তো কানে এসে ঠেকছে। কখন এলো? মাত্রই বুঝি ভাবনার মধ্যেই দরজা ঠেলে কারো প্রবেশের শব্দ। শব্দহীন ভঙ্গিতে হাঁটছে। তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেল, তবে উঠল না। ঠায় সেভাবে শুয়ে রইল যেন গভীর ঘুমে। চোখের পাপড়ি অব্দি নড়ছে না। অনুভব করলো ওরও বিছানার কোণে এসে বসেছে, খুব ধীরে সুস্থে, যেমন ভীষণ ভয়ে আছে। মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকে ঝুঁকানো, মিড়বিড়িয়ে কিসব বলছে। এর মধ্যে তন্ময় একটি বাক্য শুনে নিল। ঘুমন্ত তন্ময় ভাই বেশি সুন্দর নাকি সজাগ তন্ময় ভাই? এই বাক্যের মাথা মুন্ডু তন্ময় বুঝল না। তার বোঝার আগেই ওর হাত এলো তার গালে। নরম হাতের স্পর্শ তার দাড়ির উপর পড়ল এবং পরপরই চলে গেল। ছুঁয়েই মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ছুটে পালিয়েছে। পালানোর পূর্বে দুয়ারে হুঁচড়ো খেয়েছে। অনেকক্ষণ পর তন্ময় চোখ মেলে তাকায়, গাল ছুঁয়ে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে।
মুখটা ধরফর করছে। ওরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে ওরুকে জ্বালালেই কেমন হয়। খুব সভ্যভদ্র একদম লম্বা চওড়া পুরুষদের উপস্থিতি ঘটল ইফতারির আগ মুহূর্তে। তাদের মধ্যে থাকা একমাত্র সুহানি নামের নারীকে দেখালো জেরির মতো ছোটখাটো পুচকে, অথচ সুহানি লম্বায় 5 ফুট 6। হাত তাদের এক একজনের ফাঁকা, কিচ্ছুটি নেই, খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে। এর অবশ্য কারণ রয়েছে বড়সড়। সেবার এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছিল। এবারও যদি তা করে শান্তশিষ্ট তন্ময় যুদ্ধের ঘোষণা দেবে। সেই যুদ্ধে জ্বলে পুড়ে ছাড়খাড় হওয়া ছাড়া করার কিচ্ছু থাকবে না। তন্ময় তাদের শান্তশিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ানক যখন সে সত্যিকার অর্থে রাগে। এত বছরের বন্ধুত্বের ফজিলত হচ্ছে ছেলেটাকে আগাগোড়া জেনে নেয়া। দুয়ারের সামনে থেকে সবাই ভদ্রতা বজায় রেখে স্পষ্ট শব্দে সালাম ছুড়ল রান্নাঘরের কাজে ব্যস্ত থাকা জবেদা বেগমের পানে। আর পরপরই আসল চেহারা বেরোলো ভদ্রসভ্য পুরুষগুলোর। বুড়ো বয়সেরা জুতা জোড়া আগে ফাগে খুলে চটজলদি বাড়িতে ঢোকার একরকম যুদ্ধ করছে। ঠিক অনেকটা ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হবার প্রতিযোগিতার মতো। সুহানি মেয়ে মানুষ বিধায় রক্ষা পেল। আরামসে জুতা জোড়া খুলে প্রথমেই বাড়ির ভেতরে প্রবেশ করে। অলস মুখে ফিরে চেয়ে দেখে এই দামড়া ছেলেদের অদারুণ দৃশ্যটি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।